আমাদের জীবন বড়ই অদ্ভুত। আমরা অনেকেই বিশ্বাস করি যে কপালে থাকলে সাবানে পা পিছলেও কোটিপতি হওয়া যায়। আবার এমন কিছু মানুষ আছে যারা ভাগ্যের আশায় বসে থাকে না, তারা যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সফলতার চরম শিখরে পৌঁছয়। এই মুভিটি এরকম একটা চমৎকার গল্প নিয়ে নির্মিত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন ফিল্ম বাংলা। আর হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে চলছে। আমাদের চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবারের মধ্যে আমরা কিছু আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছি। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও তুমি কত নাম্বার সাবস্ক্রাইবার। কারণ আমাদের চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবারের নাম আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লেখা থাকবে সারা জীবন। আজকের মুভি এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস লাক কি। এই ছেলেটির নাম হলো জিসান। সে এত টাকা ঋণে ডুবে গেছে যে সে চাইলেও তার সারা জীবনে এই ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। সে তার প্রিয়জনদের সাথে সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য তার সমস্ত ছবিগুলোকে পুড়িয়ে ফেলে। তার এত কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় না পেয়ে সে গলায় দড়ি দিয়ে মরে যেতে চায়। যখন সে গলায় দড়ি দিয়ে ফাঁস লেগে গেছিল, তখনই তার দরজায় এক মহিলা এসে বলে, বাবা জিসন, দরজা খোলো, তোমার জন্য মজাদার নুডলস বানিয়ে নিয়ে এসেছি। এই কথা শোনার পর সে মনে মনে চিন্তা করে, সেই তো মরে যাব, মরার আগে না হয় নুডলস খেয়েই মারা যাক। এই ভেবেই সে যখন দরজা খোলে তখন সে বাইরে দেখতে পায় তার বাড়ির মালিক দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েক মাস ভাড়া না দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। সেই জন্য বাড়ির মালিক তাকে নুডলসের লোভ দেখিয়ে বাইরে নিয়ে এসেছে। সে তখন বলতে থাকে, হারামজাদা, কতদিন আমার বাড়ির ভাড়া দিস না? নুডলস খাওয়ার লোভে অমনি বেরিয়ে এসেছিস তাই না? তুই আজকেই আমার বাড়ি খালি করে চলে যাবি। আর একই অবস্থা করে রেখেছিস সেই রুমটার। তুই তো রুমটাকে একেবারে গোয়ালঘর বানিয়ে ফেলেছিস। আর কতদিন থেকে স্নান করিস না তুই? তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে। আমার বাবা একদিনের বেশি স্নান না করে থাকতে পারি না আমি। আবার এই এত শীত গেছে দেখো না, প্রত্যেক দিন আমি স্নান করেছি। তো যাই হোক, ফিরে আসা যাক গল্পে। তারপর জিসন আবার দরজা বন্ধ করে আবারও গলায় দড়ি দিতে যায়। সে যেহেতু কয়েকদিন যাবৎ স্নান করে না, মরার আগে না হয় স্নান করেই মারা যাবে। তারপর সে তখন স্নান করার জন্য বাইরে বেরোয়। আর তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ বেরিয়ে যায়। আসলে সে গরিব হলেও ভালো মানুষ ছিল। সে মারা যাওয়ার পর তার ঋণগুলো কিছুটা হলেও এই ইন্স্যুরেন্স থেকে দেওয়া যেত। অন্যদিকে আমরা দেখি এক বৃষ্টির রাতে এক সন্ত্রাসী এসে একটা মানুষকে কুপিয়ে মেরে ফেলে। তারপর সেই মরদেহটি তার গাড়িতে করে নিয়ে ফেলার জন্য দূরে কোথাও নিয়ে যায়। কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকার কারণে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তারপর সকালে যখন সে গাড়ি চালাচ্ছিল তখন সে দেখতে পায় তার হাতে রক্ত লেগে রয়েছে। তাই সে আশেপাশে হাত ধোয়ার জন্য একটা জায়গা খুঁজতে থাকে এবং তার কিছুক্ষণ পর সে একটা পাবলিক ওয়াশরুম পেয়ে যায়। সে ওই পাবলিক বাথরুমে যায় হাত ধোয়ার জন্য। আর অন্যদিকে জিসন এখানেই স্নান করতে এসেছিল। জিসন তার পাশেই দেখে অনেক দামি একটা ঘড়ি এবং একটা ওয়ালেট পড়ে রয়েছে। সে তখন মনে মনে ভাবতে থাকে, এই লোকটা নিশ্চয়ই অনেক ধনী হবে। তারপর তারা দুজন একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। তার কিছুক্ষণ পর জিসন মাথায় সাবান দিয়ে স্নান করছিল, কিন্তু হঠাৎ করে তার মাথা থেকে সাবানটি পিছলে পড়ে যায়। ওই পাবলিক ওয়াশরুমে থাকা আরও কয়েকজনের পায়ে লেগে সেই সাবানটা ওই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে। আর তখনই সেই সন্ত্রাসীটির পা সাবানের উপরে পড়ে পা পিছলে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায় সেখানেই। আর তখনই সেই সাবানের উপর পা পড়ে সেই সন্ত্রাসীটি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার হাতে যে চাবিটি ছিল সেই চাবিটি ছিটকে এসে জিসানের পায়ের কাছে পড়ে। সে তখন চাবিটি হাতে করে নিয়ে বাইরে গিয়ে দেখে সেই ধনী লোকটি অজ্ঞান হয়ে সেখানে পড়ে রয়েছে। আর তখনই তার মাথায় লোভ জেগে বসে। সে সবার চোখকে ফাঁকি দিয়ে সেই সন্ত্রাসীটির কাছে গিয়ে তার নিজের হাতের লকারের চাবিটির সাথে সেই চাবিটি অদল বদল করে নেয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে ওই লোকটিকে সেখান থেকে নিয়ে যায়। জিসন তখন তাড়াতাড়ি করে গিয়ে লকার থেকে ইয়মফ নামের ওই লোকটির জামাকাপড় পরে বাইরে বেরিয়ে আসে। আর মনে মনে বলতে থাকে, ভগবান আমায় মাফ করে দিও, আমি মাত্র একদিন বড়লোক হয়ে বেঁচে থাকতে চাই। আর এর কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে এসে বাড়িওয়ালিকে সমস্ত টাকা পরিশোধ করে দেয়, এমনকি তাকে কয়েক মাসের অ্যাডভান্স ভাড়াও দিয়ে দেয়। এরপর সে যখন কোটের পকেটে হাত দেয় তখনই সে সেই ধনী লোকটির গাড়ির চাবি পেয়ে যায়। তারপর সে ওই দামি গাড়িতে চড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর তার নিজের ইচ্ছা মতো শপিং করতে থাকে। যাদের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল তাদের সকলকে সে টাকা পরিশোধ করে দেয়। ইভেন সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে নেওয়া টাকাগুলোও তাকে ফেরত দেয়। কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে বলে সামনের মাসে তার বিয়ে হয়ে যাবে। আর এই কথাটা শোনার পর তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে গাড়ির ভেতরে বসে অনেক কষ্ট পেতে থাকে এবং সে বলতে থাকে, এই গাড়ি কিংবা টাকা পয়সা এগুলোর কোনোটাই আমার নয়। আর তাছাড়া এগুলো আমার জীবন পরিবর্তন করতেও পারবে না, বরং ওই মানুষটিকে এইগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত। তার ভিতরের ভালো মানুষটা তখন জেগে ওঠে।
তাই সে যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যায় তাকে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। সে লুকিয়ে যখন ওই লোকটার সমস্ত কিছু ফেরত দিয়ে দেওয়ার পরে সেখান থেকে ফিরে আসছিল, আর তখনই লোকটি তার হাত চেপে ধরে। সে তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার কিছুক্ষণ পর সে বলে, ডাক্তাররা বলল আমার নাম নাকি জিসং। আমার মাথায় আঘাত লাগার কারণে আমি আমার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে চেনো? জিসং তখন ভয়ে ভয়ে বলে, না, আমি আপনাকে চিনি না। আমি এখানে আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। এই বলে সে ওখান থেকে চলে যায়। ইয়মুফ যখন রিসেপশনে গিয়ে হসপিটালের সমস্ত বিল পরিশোধ করতে যায়, সে তার পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে মাত্র $2 পড়ে রয়েছে। আর তার কিছুক্ষণ পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা সেই মেয়েটি তাকে দেখতে আসে। তখনই সে ওই মেয়েটিকে বলে, দয়া করে যদি আপনি আমার হসপিটালের বিলটিকে দিয়ে দিতেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হতাম। আমি বাড়িতে গিয়ে আপনার টাকা পরিশোধ করে দেব। মেয়েটি তখন কোনো উপায় না দেখতে পেয়ে হসপিটালের সমস্ত বিল পরিশোধ করে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখন বাড়ি ফিরছিল তখন মেয়েটি যখন তার পরিচয় জানতে চায়, ওই লোকটি তার আইডি কার্ড দেখে বলে, আমার নাম জিসং। মেয়েটি তখন তার বয়স জানতে চায়, তখন সে বলে তার বয়স মাত্র 32 বছর। এটা শুনে মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাকে দেখে মনেই হচ্ছিল না তার বয়স মাত্র 32। অ্যাম্বুলেন্সে আসার সময় রাস্তায় তারা দুজন একে অপরের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম রিনা। কিছুক্ষণ পর তারা অ্যাড্রেস অনুযায়ী সেই বাড়িতে পৌঁছে যায়। রিনা ভেতরটা দেখার পর গন্ধে নাক আটকে বলতে থাকে, ভগবান, আমার টাকা পাওয়ার আশা মনে হয় এবারেই শেষ হয়ে গেল। ওই নোংরা অগোছালো ঘরটিতে ঢুকে রিনা তখন এটা সেটা দেখতে থাকে। সে ওখানে পড়ে থাকা সমস্ত ছবিগুলো হাতে নিয়ে মনে করতে থাকে আসলেই সে কে ছিল। তারপর মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে কিছু মনে করতে পেরেছে কিনা, কিন্তু তার উত্তরে সে বলে, আমি আসলে কিছু মনে করতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আমি গতকাল গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছিলাম। এই বলে সে ফাঁসির দড়িটি মেয়েটিকে দেখায়। কিছুক্ষণ পর মেয়েটার এমার্জেন্সি কল আসলে সে ওখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার আগে সে এই কথাটাই বলে যায়, তুমি আমার টাকাটা কয়েকদিনের মধ্যে ফেরত দিয়ে দিও। লোকটি তখন খুবই চিন্তায় পড়ে যায়, কেনই বা সে আত্মহত্যা করতে চেয়েছিল। যে করেই হোক না, এটা তাকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিসং গাড়িতে বসে বসে সে ভাবতে থাকে এখন সে কি করবে। তারপর সে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেয় তার বাড়িতে গিয়ে সে সমস্ত কিছু ফেরত দিয়ে আসবে। কিছুক্ষণ পরে গাড়ির মধ্যে থাকা অটোমেটিক ড্রাইভিং সিস্টেম চালু হয়ে যায়, আর সে গাড়িতে থাকা জিপিএসের মাধ্যমে সে ওই লোকটির বিল্ডিংয়ের সামনে চলে আসে। সে এত বড় বিল্ডিং দেখার পর একেবারেই শকড হয়ে যায়। সে মানিব্যাগ থেকে ফ্ল্যাটের অ্যাক্সেস কার্ড বার করে ফ্ল্যাটের মধ্যে ঢোকার পর এত বড় ফ্ল্যাট দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বলতে থাকে, ওরে বাবা, ড্রেসিং রুম তো আমার লিভিং রুমের থেকেও বড়। তারপর সে এদিক ওদিক ঘুরে কয়েকটা পুলিশের ড্রেস এবং রেনকোট দেখে বলতে থাকে, লোকটা মনে হয় পুলিশে চাকরি করত। এরপর সে সোফায় গিয়ে আরাম করে বসে বলে, আহ, শান্তি, একেই বলে শান্তির জীবন। যেহেতু সে ওই ফ্ল্যাটে কাউকে খুঁজে পায় না, তাই সে সোফায় বসে টিভি অন করে, কিন্তু সে ভালো কিছু দেখতেই পারছিল না। তাই বারবার সে রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে একটা সুন্দরী মেয়ে যোগা ব্যায়াম করছে। তারপর সে বলে, আরে এত বোকা আমি, ধ্যাত, এটা তো টিভি নয়, এটা সিসিটিভি ক্যামেরা। হয়তো ফ্ল্যাটের অন্য এক রুমে মেয়েটি ব্যায়াম করছিল। সে তখন দুষ্টু ছেলেদের মতো বসে বসে লাইভ দেখতে থাকে। অন্যদিকে ওই সন্ত্রাসী লোকটি জিসংয়ের অপরিষ্কার রুমটিকে একেবারে পরিষ্কার করে ফেলে। এরপর সে একটা নোটপ্যাড নিয়ে তার নাম, বয়স এগুলো লিখতে থাকে। সে ভাবতে থাকে তাকে অবশ্যই নিজেকে খুঁজে বার করতেই হবে। সেই জন্য সে তার রুমের পাশের লোকজনকে নক করতে থাকে, কিন্তু কেউ তার কথাও শোনে না আর দরজাও খোলে না। আর তখনই এক ব্যক্তি তার ওয়াইফের সাথে ঝগড়া করে বাইরে বেরোচ্ছিল। আর তখন ওই সন্ত্রাসীটি ওই লোকটির সাথে কথা বলতে গেলে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু ইয়মুফ তাকে একজন আধুনিক কুমফু মাস্টারের মতো মার দেয়। সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেললেও নিজের আত্মরক্ষার জন্য তার ট্রেনিং ভুলে যায়নি। ইয়মুফ তখন ভাবতে থাকে সে হয়তো অতীতে একজন কুমফু মাস্টার ছিল। আর এদিকে জিসং ইয়মুফের বাড়ি এসে দামি দামি খাবার খেয়ে পুরো হল নোংরা করে সোফায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে যখন ঘুম ভাঙে তার, সে সিসিটিভিতে দেখতে পায় সেই মেয়েটি একটা ছুরি দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইছে। তখন সে তাড়াহুড়ো করে এমার্জেন্সি পুলিশকে কল করতে চায়, কিন্তু তার কিছুক্ষণ পর সে বুঝতে পারে মেয়েটি আসলে এইভাবে মরে যাওয়ার নাটক করছিল। তো যাই হোক, অন্যদিকে ইয়মুফের কাছে যে মেয়েটি টাকা পেত, সে তার টাকা পরিশোধ করার জন্য তার বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় ইয়মুফ অসুস্থ হয়ে রুমের ফ্লোরে পড়ে রয়েছে।
তখনই মেয়েটি গিয়ে তাকে সাহায্য করে। আসলে তার অসুস্থতার কারণ হলো সে তার জীবনে প্রথমবার সিগারেট খেয়ে বমি করে দিয়েছিল। তুমিও যখন জীবনের প্রথম সিগারেট খেয়েছিলে তোমার কি অবস্থা হয়েছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, সে আসলে এসব করছিল কারণ তার নিজের পরিচয় খুঁজে পাওয়ার জন্য। তারপর সে বুঝতে পারে সে আসলে কখনো বিড়ি সিগারেট ছুঁয়েও দেখেনি। এছাড়াও সে একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ মানুষ ছিল। এমনকি সে খুব ভালো কুংফু জানে এবং খুব সহজে সে চাকু চালাতে পারে। সে এই সমস্ত কিছু তার ডায়েরিতে লিখে রাখে। মেয়েটি তখন ভাবে যেহেতু সে ভালো চাকু চালাতে পারে, নিশ্চয়ই সে তাদের হোটেলে ভালো শাকসবজি কাটতে পারবে। তাই তাকে চাকরি দেওয়ার জন্য তার মায়ের হোটেলে নিয়ে যায়। কিন্তু তার মা আসলে তাকে কোনো কাজই দিতে চাইছিল না, কারণ তাদের হোটেলটি ছিল খুবই ছোট। তখনই সেই মেয়েটি তার মাকে বলে সে ইয়ংকের কাছে অনেক টাকা পায়, তাই তাকে দিয়ে সে কাজ করিয়ে টাকাগুলোকে পরিশোধ করে নিতে চায়। তার মা তখন কোনো উপায় না খুঁজে পেয়ে তাকে কাজে রেখে দেয়। কিন্তু তারপরেই তার মা ইয়ংকে বলে সে যেন সবসময় হাসি খুশি থাকে, না হলে গোমড়া মুখ করে থাকলে দোকানের সমস্ত কাস্টমার ওকে দেখে পালিয়ে যাবে। যাই হোক, অন্যদিকে যে সঙ্গে সারাদিন বসে থাকতে থাকতে খিদে পেয়ে যায়, তাই সে তখন রুমের আনাচে কানাচে খাবার খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বক্স খুঁজে পায়। সে মনে করে হয়তো এর ভিতরে অনেক মজাদার খাবার রয়েছে। এই ভেবে সে যখনই ওই বক্সটি ওপেন করে তখনই সে দেখতে পায় ওই বক্সের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা রয়েছে। এটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে খুশিতে খুশিতে তখন ওখান থেকে কিছু টাকা নিয়ে অনলাইনে কিছু খাবার অর্ডার করে দেয়। তারপরে সে খাবার খেতে খেতে তার পাশে দেখে অনেক দামি দামি ব্র্যান্ডের মদ ওখানে রাখা রয়েছে। সেগুলো দেখার পর সে লোভ সামলাতে না পেরে অনেক দামি ব্র্যান্ডের একটা মদের বোতল সে হাতে তুলে নেয়। আর তখনই বোতলের সাথে বাঁধা দড়িতে টান লেগে একটা গুপ্ত রুমের দরজা খুলে যায়। সে তখন আস্তে আস্তে ওই রুমের মধ্যে প্রবেশ করে। রুমের ভিতরে গিয়ে সে তখন অনেকগুলো পুলিশের পাসপোর্ট এবং আইডি কার্ড দেখতে পায়। এছাড়া ওই গোপন রুমের মধ্যে অনেকগুলো কম্পিউটারও রাখা ছিল, আর দেওয়ালের সাথে বিভিন্ন মিশনের প্ল্যান লেখা ছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যেই মেয়েটিকে সে সিসিটিভিতে দেখেছিল সেই মেয়েটির কিছু পোস্টার সেখানে রাখা রয়েছে। সে মনে করে মেয়েটিকে হয়তো কোনো সন্ত্রাসীরা মেরে ফেলতে চায়, তাই হয়তো এই লোকটি পুলিশের মিশনের কারণে এই মেয়েটির উপর নজর রাখছে। মেয়েটিকে দেখার পর তার একটু মায়াই হয়। সে তখন ভাবতে থাকে যদি ওই লোকটির স্মৃতিশক্তি হারিয়ে না যেত তাহলে হয়তো ওই মেয়েটিকে মরতে হতো না। কিন্তু যেভাবেই হোক এত সুন্দরী একটা মেয়েকে সে বাঁচাতে চায়, তাই সে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে মেয়েটির খোঁজ নিতে থাকে। কিন্তু কোনো অ্যাপার্টমেন্টেই সেই মেয়েটিকে সে খুঁজে পায় না। আর তখনই সে তার ডায়েরিতে লিখে রাখা এক একটা ফ্ল্যাট নাম্বার কেটে দেয়। এরপর সে রুমে ফিরে এসে ভাবতে থাকে মেয়েটিকে কিভাবে সে খুঁজে বের করবে। কিন্তু সিসিটিভিতে দেখা যায় মেয়েটি বারবার আত্মহত্যা করার নাটক করছে, আর যখন ফ্লোরে পড়ে যাচ্ছে তখন উপর থেকে আওয়াজ আসছে। তারপর সে শিওর হয়ে যায় যে মেয়েটি নিশ্চয়ই তার উপরতলায় রয়েছে। উপরের ফ্লোরে গিয়ে সে তখন ওই মেয়েটির সাথে একটু আধটু পরিচিত হওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে খুব একটা বেশি পাত্তা দেয় না। এমনকি সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়ংউফ যেমন ভালো চাকু চালাতে জানতো, তাই সে চাকুর সাহায্যে বিভিন্ন মজার মজার খাবার রান্না করে দেয়। কাস্টমাররা তার খাবার খেয়ে একেবারেই অবাক হয়ে যায়। এমনকি তার হাতের আইসক্রিম খাওয়ার জন্য শত শত মেয়েরা তাদের হোটেলের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের ব্যবসা ভালোই চলতে থাকে। এটা দেখে মেয়েটি এবং তার মা তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সব কাজ শেষ করে মেয়েটি বাড়িতে এসে বলে তোমার জন্যই আমাদের হোটেলে এখন অনেক ভালো সেল হচ্ছে, প্রতি মাসের 25 তারিখে তোমাকে তোমার বেতন দিয়ে দেওয়া হবে। এই বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। তারপর ক্যালেন্ডারে ইয়ংউফ 25 তারিখ খুঁজতে গেলে সে দেখতে পায় 25 তারিখে একটা জায়গার নাম লেখা রয়েছে, আর তার পরের দিনই ছিল 25 তারিখ। তাই সে ওই দিন ওই জায়গায় গিয়ে একটা লাইনে দাঁড়িয়ে যায়। একটা গাড়িতে করে কয়েকজন মানুষ এসে সবার নাম ধরে সেই গাড়িতে তুলে নেয়। যখন যে সঙ্গের নাম ধরে ডাকে সে তখন ওই গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পরে তারা একটা শুটিং স্পটে চলে আসে। আসলে এখানে ছোটোখাটো একটা রোলের জন্য তাকে অ্যাক্টিং করার জন্য নিয়ে আনা হয়েছে। যেমন ভিলেন আর গুন্ডাগুলো মার খায় সেই রকমই কোনো অ্যাক্টিং ছিল। বেচারা তখন কোনো কাজই ভালোভাবে করতে পারছিল না। কাজ করার থেকে বেশি সেখানে সে সব কিছু এলোমেলো করে দেয়। তাই ডিরেক্টর তাকে প্রচুর অপমান করলেও সে কোনো কথা বলে না। কাজ শেষ হওয়ার পরে তারা তাকে কিছু টাকা দেয়। আর তখনই সে অ্যাটেন্ডেন্সের খাতায় জেসংয়ের আসল বাড়ির ঠিকানা খুঁজে বের করে। তারপর সে সেই ঠিকানায় চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখে জেসনের বাবা আসলে একজন নাপিত। ইয়ংউফ মনে করে তার বাবা হয়তো তাকে চিনবে, কিন্তু তাকে তো সে আসলে চিনতেই পারে না।
সে তখন দোকানে বসে অপেক্ষা করতে থাকে। তখনই একজন কাস্টমার জিসাংয়ের বাবাকে বলে, দেখো একদিন তোমার ছেলে অনেক বড় অভিনেতা হয়ে ফিরে আসবে। এবং সে তখন জানতে পারে সে একজন বড় অভিনেতা হওয়ার জন্য রাগ করে বাড়ি থেকে চলে গেছিল। তাই সে তখন ওখান থেকে বেরিয়ে যায় এবং মনে মনে বলতে থাকে, আমি একদিন অনেক বড় অভিনেতা হয়ে আবারও ফিরে আসব। অন্যদিকে জেসং সেই মেয়েটিকে ফলো করতে করতে তার কলেজে চলে আসে। মেয়েটি তার মাকে বলছিল সামনের মাসে সে এই দেশ ছেড়ে চলে যাবে। আর তখনই একজন মানুষ ওই মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি ওই মানুষটিকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। জেসংও তখন ওখানে ছিল। সে দেখতে পায় যে ইয়ংউক যাদেরকে ভাড়া করেছিল মেয়েটিকে মারার জন্য, তাদের মধ্যেই একজন ওই মেয়েটিকে ফলো করছে। চালাকি করে ওই মেয়েটিকে সে তখন গাড়ির মধ্যে লুকিয়ে রাখে এবং সেই যাত্রায় মেয়েটি বেঁচে যায়। অন্যদিকে ইয়ংউক সেই হোটেলে গিয়ে তার চাকরিটি ছেড়ে দেয়। তখন তারা সবাই চাকরি ছাড়ার পেছনে কারণ জিজ্ঞেস করলে সে তখন বলে, আমি একজন অভিনেতা হতে চাই। সবাই তখন মনে করে তার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। সে বাড়িতে ফিরে আসার পর অভিনেতা হওয়ার জন্য পুরোপুরি ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করে। সে প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরোয় এবং পুশ আপ দেয় এবং স্ক্রিপ্ট দেখে দেখে মুখস্থ করে সেটা বলার প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে জেসং সেই মেয়েটিকে সমস্ত জায়গায় ফলো করে জানতে পারে মেয়েটির নাম ইয়াংজং। সে মেয়েটিকে যতই পটানোর চেষ্টা করছিল, সেই মেয়েটি কিন্তু তাকে একটুও পাত্তা দিচ্ছিল না। মাঝে মধ্যে ওই মেয়েটি গাড়ি নিয়ে বাইরে কারোর জন্য অপেক্ষা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে দেখা করার জন্য কেউই আসে না। তবে জেসং তো মেয়েটির পিছুই ছাড়ছিল না। একদিন যখন সে লাগেজ নিয়ে যাচ্ছিল তখন তাকে সাহায্য করার জন্য টানাটানি করতে লাগেজের হাতল ভেঙে যায়। অন্যদিকে ইয়ংউক আবারও সেই শুটিংয়ের ওখানে গিয়েছে। তবে ওই দিন সে নায়কের বডিগার্ড হিসেবে রোল পায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে নায়কের থেকেও ভালো ফাইট করে সবাইকে মেরে সেখানে শুইয়ে দেয়। এটা দেখে ডিরেক্টর অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সেই ডিরেক্টর পরবর্তী রোলের জন্য তাকে নায়কের ডান হাত বানিয়ে দেয়। পরদিন যখন আবারও শুটিং শুরু হয় তখনও দেখা যায় সে আসলে নায়কের চেয়েও অনেক ভালো ফাইটিং করছে এবং ডায়লগ ডেলিভারি দিচ্ছে। পরিচালক তখনই তাকে একটু একটু করে ভালো রোল করার সুযোগ করে দেয়। সে যখন আবারও ওই হোটেলে কাজ করতে ফিরে আসে তখন সমস্ত লোকজন তাকে টিভিতে দেখে তার অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে আসে। এভাবেই তার দিন আস্তে আস্তে ভালোভাবেই কাটতে থাকে। অন্যদিকে জেসং প্রত্যেক দিন মেয়েটিকে একটা একটা করে ভালো ভালো গিফট দেয়, যার ফলে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। জেসং যখন বাড়িতে ছিল তখন ওই বাড়ির মোবাইলে একটা কল আসে। তারপর সে জানতে পারে ইয়ংউক আসলে কোনো পুলিশ নয়, বরং সে একজন ভাড়াটে খুনি। তাকে টাকা দেওয়া হয়েছিল ওই মেয়েটিকেই খুন করার জন্য। আর এই খুনের পেছনে কাদের কাদের হাত রয়েছে সেটা জানার জন্য জেসং অনেক বেশি টাকা চায়। সে মাস্ক পরে তাদের সাথে দেখা করে। আসলে ইয়ংউক একজন খুবই চালাক একজন ভাড়াটে খুনি ছিল। কেউ কখনোই তার চেহারা দেখেনি, তাই তারা কেউই জেসংকে তখনও চিনতে পারে না। কিন্তু ওই গুন্ডাদের লিডার জেসংয়ের পেছনে স্পাই লাগিয়ে দেয় তাকে চেনার জন্য। আর অন্যদিকে ইয়ংউক দিন দিন অনেক ভালো অভিনয় করতে থাকে। সেই জন্য আস্তে আস্তে করে আসল নায়কের জায়গায় তাকে অনেকগুলো কাজ দেওয়া হয়। খুব অল্প দিনেই সে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। তবে একদিন একটি শুটিংয়ে নায়ক সত্যি সত্যি তাকে অনেক বেশি আঘাত করে, কিন্তু সে ডিরেক্টরের কাছে কোনো নালিশ করে না, বরং ওই শটটিকে নিতে বলে। সে বাড়িতে ফিরে আসার পর সেই মেয়েটি তাকে যেখানে সে আঘাত পেয়েছে সেখানে সে ড্রেসিং করে দেয়। এর ফলে আস্তে আস্তে করে তাদের মধ্যেও অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আর তার কিছুদিন পরেই ইয়ংউক একজন অনেক বড় মাপের এক সুপারস্টার হয়ে যায়। আর অন্যদিকে জেসং যখন জানতে পারে ইয়ংউক আসলে ইয়াংজংকে খুন করতে চায়, তখন থেকেই সে ইয়ংউককে মারার জন্য প্ল্যানিং করতে থাকে। সে সুযোগ বুঝে ইয়ংউককে যখন মারতে আসে, বরং সে নিজেই তার কাছে ধরা খেয়ে যায়। তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে তখন তাকে বলে, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। এই বলে সে কোনো রকম সেখান থেকে বেঁচে ফিরে আসে। তবে ইয়ংউক একদিন একটা রোম্যান্টিক সিনে অ্যাক্টিং করতে গিয়ে সে সেটা করতে পারছিল না। এই কথাটি সে বাড়িতে ফিরে ওই মেয়েটিকে বলে। তারপর তারা দুজনে বাড়িতে বসেই সেটা প্র্যাকটিস করতে থাকে। পরের দিন সে শুটিংয়ে গিয়ে নায়িকার সাথে খুব ভালোভাবে সে অ্যাক্টিংটি করতে পারে। ইয়াংজু প্রতিবারের মতো এবারও বৃহস্পতিবার সে তার লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই জেসং তাকে বলে, তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর কখনোই আসবে না, বরং সে আসলে তুমি বিপদে পড়বে। আর তখনই ইয়াংজু জানতে চায় সে এতদিন ধরে তাকে কেন ফলো করছে। জেসং তখনই বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যটা গুন্ডাদের বসের কাছে চলে যায়। এটা দেখার পর তারা তখন নতুন একজন ভাড়াটিয়া খুনি জোগাড় করে তাদের দুজনকেই মেরে ফেলার জন্য।
ইয়ংউফের দিনকাল ভালোই কাটছিল। সে তাদের সবাইকে নিয়েই যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু একদিন গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। তখনই তার সেই দিনের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় আসলেই সে জেসং নয়। তাই সে দ্রুত তার অ্যাপার্টমেন্টে চলে আসে। সে তার ফ্ল্যাটের অগোছালো অবস্থা দেখে বুঝতে পারে বাথরুমের ওই ছেলেটাই তার ফ্ল্যাটটিকে এই অবস্থা করে রেখেছে। সে জলদি করে ইয়ংজুয়ের সাথে দেখা করে। তখন জেসং তাকে বাধা দিয়ে ইয়ংজুকে বলতে থাকে উনি একজন ভাড়াটিয়া খুনি, আর ওনাকেই হায়ার করা হয়েছে তোমাকে খুন করার জন্য। কিন্তু ইয়ংউক তখন তাকে বলে আমার ব্যাপারে তুমি কি জানো? তোমার জন্যই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আসলে সবাই মনে করে আমি একজন ভাড়াটিয়া খুনি, কিন্তু আমি খুন করার জন্য টাকা নিলেও ওই ব্যক্তিগুলো ওদেরকে খুন করি না, বরং তাদেরকে খুন করার নাটক করে তাদেরকে বাঁচিয়ে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। ঠিক তেমনই ইয়ংজুকেও নিজে নিজে আত্মহত্যার নাটক সাজিয়ে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে আমার সমস্ত কিছুই তালগোল পাকিয়ে গেছে। এখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং সে ইয়ংজুকে বলে তোমার সাথে জেসনকেও মেরে ফেলার প্ল্যান করেছে। তখন জেসং বলে আমি মরে গেলেও কারো কিছু যায় আসে না। তখন ইয়ংউক তাকে বলে তুমি কি বলছো? তোমার ফ্যামিলির কথা তুমি একবারও ভাবলে না? তোমার বাবা প্রতিদিন প্রার্থনা করে তুমি যেন একদিন অনেক বড় অভিনেতা হতে পারো। এরপর অনেক ভেবেচিন্তে ইয়ংউক তখন বলে আমার কাছে একটা অনেক ভালো প্ল্যান রয়েছে। যদি আমরা তিনজনেই মরে যাওয়ার নাটক করি তাহলে আমরা এই ঝামেলা থেকে বেঁচে যাব। তারপর সে বাড়িতে ফিরে সেই মেয়েটিকে বলে আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, তবে আমি আমার জীবনের সাথে তোমাকে জড়াতে পারবো না। পরদিন জেসং নাটক করে ইয়ংজুকে মেরে ফেলে, আর তখনই ওখানে ইয়ংউক চলে আসে। তখন গুন্ডাদের লিডার তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ একজনকে মারার জন্য দুজন কিলার কিভাবে হতে পারে। তাই সে জানতে চায় আসলে এই নতুন কিলারটা কে। তখনই তাদের মধ্যে থেকে একজন বলে এই নতুন কিলারকে ভাড়া করেছি পুরনো কিলারকে মারার জন্য। সমস্তটা এইভাবেই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু ঝামেলা তখনই বেঁধে যায় সেই মেয়েটি যখন ইয়ংউককে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ইয়ংউক অনেক চেষ্টা করেও তখন তাকে আর বোঝাতে পারে না। তবে অনেকক্ষণ পরে তারা বুদ্ধি করে তাদের উপর একটা কন্টেনার ফেলে দেয়, এবং সব সন্ত্রাসীরা তখন মনে করে হয়তো তারা সবাই মারা গেছে। এরপর ইয়ংউক আর তার আগের জীবনে ফিরে যায় না, বরং সে জেসং সেজে একজন অভিনেতা হয়েই বেঁচে থাকে। এমনকি সে আসল জেসংকেও অভিনয় করার সুযোগ করে দেয়। আসলে মানুষ তার ইচ্ছাশক্তির সাহায্যে যে কোনো কিছুই জয় করতে পারে। আমাদের নিজেদের ভাগ্য আসলে আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। এই গল্পটি থেকে তুমি কি শিখতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।